সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেট। 1948 সালের ফেব্রুয়ারি মার্চ এই সময়কাল থেকেই শেখ আবদুল্লাহ কার্যত কাশ্মীরে আনচ্যালেঞ্জ ছিলেন। তার জনপ্রিয়তার গ্রাফ এতটাই ঊর্ধ্বমুখী ছিল, তিনি কার্যত প্রশাসনের সর্বেসর্পা হয়ে উঠেছিলেন। মার্চ মাসে তখনকার কাশ্মীরের প্রধানমন্ত্রী মেহেরচাঁদ মহাজনকে রিপ্লেস করেন আবদুল্লাহ। যদিও সদর ই রিয়াসত হিসাবে মহারাজা হরি সিং ছিলেন, কিন্তু সেটা একেবারেই একটা অর্নামেন্টাল পদ। রাষ্ট্রপুঞ্জের কোনো আলোচনাতেই ভারত সরকার মহারাজা হরি সিংকে যুক্ত করেননি এবং তারা ভরসা রেখেছিলেন শেখ আবদুল্লাহর উপর, কারণ নেহেরু মনে করতেন শেখ আবদুল্লাহ কাশ্মীরকে ভারতবর্ষের মধ্যে যুক্ত করার ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা নেবেন। 1948-এর এপ্রিল মে মাসে স্বাধীনতার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে, তখনও বর্ষপূর্তি হয়নি, শেখ আবদুল্লাহ এক বছর ভর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলেন। তাতে ভারতবর্ষের শাসকেদের প্রধান প্রধান মাথাদের তিনি আমন্ত্রণ জানালেন। সেখানে মুশায়রার অনুষ্ঠান হলো, সেখানে উদ্বাস্তুদের ক্যাম্পে পরিদর্শন হলো এবং সেখানে শের ও শায়রির বন্দোবস্ত হলো। 1948 সালের 15ই অগস্ট দক্ষিণ ভারতের বিখ্যাত ম্যাগাজিন স্বতন্ত্রকে শেখ আবদুল্লাহ একটি নিবন্ধ লিখলেন। তার বক্তব্য ছিল, কাশ্মীর হচ্ছে এমন একটা জায়গা যেখানে দক্ষিণ ভারত এবং উত্তর ভারত এক বিন্দুতে এসে মিশেছে। তিনি বলেছিলেন যে শঙ্করাচার্য দক্ষিণ ভারত থেকে কাশ্মীরে এসেছিলেন। সেখানে একটি সভায় শঙ্করাচার্যের ফিলোসফিকে বা শঙ্করাচার্যকে যুক্তিতে পরাস্ত করেন একজন পণ্ডিত, কিন্তু শঙ্করাচার্যের ফিলোসফি কাশ্মীরের মানুষের মনে চারিয়ে যায়। তাই কাশ্মীরে শঙ্করাচার্য হিল টপের উপর মূর্তি তৈরি হয় এবং শঙ্করাচার্য দক্ষিণ থেকে কাশ্মীরে আসায় কাশ্মীরের মানুষের মনে একটা অন্য ধরনের বিশ্বাস জেগে ওঠে। সেটা হচ্ছে শিবের প্রতি ভালোবাসা বা শৈভিজম। সেই শঙ্করাচার্যের মন্দিরে শিবের মূর্তি পর্যন্ত আছে। শেখ আবদুল্লাহ সেই প্রবন্ধে লিখেছেন, কাশ্মীর হচ্ছে সেই মেল্টিং পট যেখানে সুদূর কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যে ভাবধারা, যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যর মধ্যে সব কিছু এক জায়গায় এসে মিশবে এবং কন্যাকুমারী থেকে কাশ্মীরের মানুষ একসাথে একজোট হয়ে ভারত মাতার রক্ষাকল্পে নিজেদের নিয়োজিত করবে। শেখ আবদুল্লাহ লিখেছিলেন 1948 সালের 15ই অগস্ট স্বতন্ত্র পত্রিকায়। যে কেউ দেখে নিতে পারেন, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ফুল টেক্সটটা। আমি একটা অনুবাদ করার চেষ্টা করলাম। স্বতন্ত্র পাল্টা একটা লিরিক্যাল প্রতিবেদন ছাপে। তাতে বলে যে কাশ্মীরের মাটিতে তামিল, অন্ধ্র, মালয়ালি এবং কুর্গ সম্প্রদায়ের মানুষের রক্ত মিশে রয়েছে। কুর্গ হচ্ছে কিন্তু এরা হিন্দু নয়, এরা কর্ণাটকের বাসিন্দা, এরা নিজেদের নন হিন্দু বলে মনে করে। তাই শেখ আবদুল্লাহর ঈদের ভাষণ দক্ষিণ ভারতের অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষও শুনতেন বলে স্বতন্ত্রতে লেখা হয়। তখন কার্যত একটা বনহমি চলছে। ইতিমধ্যে ট্যুরিস্টরা কাশ্মীরে আসতে শুরু করল। কাশ্মীরের ব্যবসা বাণিজ্যর প্রসার হতে শুরু করল। ঠিক ওই সময় 1948-এর অক্টোবর মাসে কাশ্মীরে এলেন জওহরলাল নেহেরু। শেখ আবদুল্লাহ এবং নেহেরু 2 ঘন্টা ধরে লেজার ড্রাইভ করলেন কাশ্মীরের থরোফেয়ারে।
স্কুলের বাচ্চাদের তৈরি করে আনা হয়েছিল। তারা শেখ আবদুল্লাহর নামে জয়ধ্বনি দিলেন, পণ্ডিতজির নামে জয়ধ্বনি দিলেন। ডাল লেকের শিকারায় উপচে পড়া ভিড়, সেখান থেকে সবাই হাত নাড়ছেন এবং ঝিলামের দুধারে এবং ডাল লেকের দুধারে রাস্তায় সারিবদ্ধভাবে মানুষ দাঁড়িয়ে নেহেরু এবং শেখ আবদুল্লাহকে অভিনন্দন জানাচ্ছেন। ভারত তখন ধরেই নিয়েছিল যে কাশ্মীর ভারতের মধ্যেই চলে এসছে এবং শেখ আবদুল্লাহর নেতৃত্বে কাশ্মীরের পাকাপাকিভাবে ভারতে থাকা একদম বাস্তব। ওই সময় অনেক ব্রিটিশ এবং আমেরিকান সাংবাদিক উপমহাদেশে ঘুরেছিলেন। তারা অনেক রকম লেখা লেখেন কাশ্মীর সম্পর্কে, এবং ভারতবর্ষের মানুষ মনে করতেন যে শেখ আবদুল্লাহ অ্যাট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স, এটাই ভারতবর্ষের সেকুলারিজমের প্রতীক। কাশ্মীরের মানুষের ধর্ম কি সেটা কোনো বিষয় নয়। শেখ আবদুল্লাহ যেভাবে প্রশাসন চালাচ্ছেন এটা ভারতবর্ষের সেকুলার ফ্যাব্রিকের জন্যই সম্ভব, তাই ধর্ম নয়, কাশ্মীরের মানুষ ভারতবর্ষের সেকুলার যে ধারণা সেটাকে আত্মস্থ করে ভারতের মধ্যেই থেকেছেন। আবার করাচি, লাহোরে অনেকের বক্তব্য জোর করে ভারত কাশ্মীরকে ধরে রেখেছে, ইসলাম ওখানে বিপন্ন, ওখানে ইসলামের নামে বারে বারে ডাক উঠছে। অনেকেই দিল্লি পর্যন্ত লড়াই করতে যেতে চান, তাদের অনেক বন্ধু আত্মীয় ভারতবর্ষে হিন্দু এবং শিখদের হাতে নিহত হয়েছেন বলে তাদের ক্ষোভের পারদ ক্রমশ বাড়ছে। তাহলে ভারতের জনমত একরকম কাশ্মীর প্রশ্নে, আবার পাকিস্তানের জনমত একরকম কাশ্মীর প্রশ্নে। আসলে কাশ্মীরটাকে কেন পাকিস্তানের দখল করা দরকার হয়ে পড়ে? পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র, তাদের ইডিওলজি এবং তাদের স্টেটহুড খুব ফ্র্যাজাইল। দেখুন, কাশ্মীরের প্রথম গভর্নর জেনারেল জিন্না কোনো কিছুই এখনকার যে পাকিস্তান তাতে ছিল না। জিন্না গুজরাটি, বিয়ে করেছিলেন একজন পার্সিকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, তিনি ইউনাইটেড প্রভিন্সের অ্যারিস্টোক্র্যাট মুসলিম পরিবারের সন্তান। ইউনাইটেড প্রভিন্স এখন উত্তরপ্রদেশ। তিনি বিয়ে করেছিলেন একজন খ্রিস্টানকে। আর পাকিস্তানের টপ ব্যুরোক্রেসি সবাই কোট অ্যান্ড কোট মহাজির, তাদের ওখানে কোনো রুট ছিল না, তাদের সবাই প্রায় ভারতবর্ষ থেকে পাকিস্তানে গিয়েছিলেন। সুতরাং কাশ্মীরকে নিজেদের কাছে পাওয়া তাদের নিজেদের ভিত খুঁজে পাওয়ার মতোই হয়েছিল। আর কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ, এটা শুধু একটা টেরিটরি দখলের জন্য নয়, এটা আনকম্প্রোমাইজিং অ্যান্ড আনকম্প্রোমাইজেবল ওয়ে অফ থটের ব্যাটল। দুটো ভিন্ন রাজনৈতিক অবস্থানের যুদ্ধ, দুটো ভিন্ন মতাদর্শের যুদ্ধ। এই যুদ্ধ শুধু টেরিটরি দখলের যুদ্ধ বলে ভাবাটা ঠিক হবে না। প্লেবিসাইডের ডাক তখন কিন্তু ক্রমশই তীব্র হচ্ছে। ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে বা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে শেখ আবদুল্লাহ হচ্ছেন একটা সেকুলারিজমের নিদর্শন। আবার ভারতবর্ষের আর্মির ক্ষেত্রে ব্রিগেডিয়ার উসমানও সেকুলারিজমের নিদর্শন। কে এই ব্রিগেডিয়ার উসমান? এলাহাবাদের জন্ম, স্যান্ডহার্টসে পড়াশোনা। দেশ ভাগ হওয়ার পর তিনি কিন্তু পাকিস্তানে যাননি। পাকিস্তান তাকে কাফের বলতো এবং আজাদ কাশ্মীরের সরকার তাকে জীবিত অথবা মৃত ধরতে পারলে 50,000 টাকার ইনাম ঘোষণা করেছেন। একজন ভেজিটেরিয়ান, নন স্মোকার উসমান 1948 জানুয়ারি ফেব্রুয়ারিতে নৌসেরাতে যখন হানাদাররা আক্রমণ করেন তখন তিনি সেই হানাদারদের বাহিনীকে ঠেকিয়ে দেন। সেই বছরে জুন জুলাই মাসে ব্রিগেডিয়ার ওসমানের মৃত্যু হয় লড়াইয়ে। তার মৃত্যুতে ভারতবর্ষের রাজনৈতিক মহলেও শোকের ছায়া নেমে আসে। তার মরদেহ বিমানে করে দিল্লিতে নিয়ে আসা হয় এবং কয়েক প্রজন্ম আগে লিজেন্ডারি মুসলমান স্কলার ডক্টর M.A. আনসারির সমাধির পাশেই তাকে সমাধিস্থ করা হয়।
এবং নেহেরু থেকে শুরু করে কংগ্রেস নেতৃবৃন্দ উসমানের নামে প্রশংসাসূচক বার্তায় ভরিয়ে তোলেন। তাই উসমান হচ্ছে ভারতীয় আর্ম ফোর্সের ফারুক আবদুল্লাহ। ভারতীয় আর্ম ফোর্স সমস্ত ধর্মের মানুষদের নিয়ে তৈরি হতো। শিখরা ছিলেন, পার্সিরা ছিলেন, কুর্দরা ছিলেন, মুসলমানরা ছিলেন, হিন্দুরা ছিলেন, কিন্তু শুধু পাকিস্তানের মতো ধর্মের ভিত্তিতে ভারতের আর্ম ফোর্স কোনোদিনই তৈরি হয়নি। তাহলে ভারতবর্ষে যদি কাশ্মীরে যদি গণভোট হয়, তাহলে সেই গণভোটের রায় কী হবে? বম্বের বিখ্যাত ম্যাগাজিন কারেন্ট একটা গণভোটের বিষয় নিয়ে একটা আলোচনা সভা করে, বা বিতর্ক বলতে পারেন, যা কিছু বলতে পারেন, মত বিনিময়। তাদের বিষয়টা ছিল, যদি গণভোট হয় রাষ্ট্রপুঞ্জের নির্দেশ মতো বা প্রস্তাব মতো, তাহলে কাশ্মীরের ভবিষ্যৎ কী হবে? দুজন তরুণ সাংবাদিক ভারত এবং পাকিস্তানের পক্ষ থেকে বক্তব্য রাখেন। ভারতের পক্ষে দাঁড়িয়েছিলেন সাংবাদিক, বিশিষ্ট স্ক্রিপ্ট রাইটার, গড গিফটেড স্ক্রিপ্ট রাইটার খোয়াজ আব্বাস আহমেদ। তিনি বলেন, অনেকে বলেন যে খাজা আব্বাস আহমেদ, তিনি বলেন যে কাশ্মীরের জনসংখ্যার 25% শেখ আবদুল্লার সেকুলারিজমের কলে সাড়া দেবেন, 25% ইসলাম বিপন্ন, তাই ইসলামকে বাঁচাতে হবে বলে পাকিস্তান যে ডাক দিয়েছে সেই ডাককে সমর্থন করবেন। বাকি 50% কিছুটা দোলাচলে থাকবেন। তারা শেখ আবদুল্লাহকে পছন্দ করলেও ইসলাম বিপন্ন এই ডাকে তারা সাড়াও দিতে পারেন, কিন্তু যেদিন গণভোট হবে সেদিনকে তাদের মনে পড়তে পারে যে হানাদারদের বর্বরতার কথা। তখন তারা শেখ আবদুল্লাহকে দেখে, ভারতবর্ষকে দেখে তারা পুরোপুরিভাবে ভারতের পক্ষে থাকার পক্ষেই মত দেবেন, প্রোভাইডেড ভারতবর্ষ যদি হরি সিং এবং তার ডাইনাস্টিকে ক্ষমতা থেকে সরিয়ে শেখ আবদুল্লাহর হাতে পুরোপুরি ক্ষমতা দেয়। করাচি বেসড জার্নালিস্ট তিনি বললেন, ওয়ারিস সিদ্দিকী, তার নাম বল, ওয়ারিস সিদ্দিকী, যতদূর আমার মনে পড়ছে, তিনি বলেন যে কাশ্মীরের মানুষ পাকিস্তানের পক্ষে ইশারা দেবেন, কারণ ইসলাম শুধু একটা ধর্ম নয়, ইসলাম হচ্ছে একটা ওয়ে অফ লাইফ। AT Infotech is authorized training partner of MuleSoft, eligible for BTech, all stream students. No course fee, 50% discount on global certification fees. Contact AT Infotech Ventures, Martin Bud Business Park, Level 11, Room 1104, Plot number BP3, Salt Lake City, Sector 5, Kolkata 70091. The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. কাশ্মীরে মুসলমানরা হিন্দুদের দ্বারা নিপীড়িত, অত্যাচারিত, নির্যাতিত এই ডাক যখন গণভোট হবে, কাশ্মীরের মানুষের মনে মাথাচাড়া দেবে এবং তারা ইসলামের মধ্যেই নিজেকে খুঁজে পেতে বিশ্বাস করবে, তাই তারা পাকিস্তানের পক্ষে যাবে। ভারতের পক্ষে কাশ্মীরের মানুষ যেতে পারেন, সেই পাকিস্তানি সাংবাদিক বলেছেন। যদি ভারতবর্ষ পূর্ণভাবে সেকুলারিজমের পথে হাঁটে, তার আক্ষেপ মহাত্মা গান্ধীর মৃত্যুর পর ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন ও জীবিকা বিপন্ন, তারা হিন্দু সংখ্যাগরিষ্ঠদের দ্বারা পদদলিত, নিপীড়িত। এবং তিনি এটাও বলেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে, সেই সিদ্ধান্তের ফলেও কাশ্মীরের মুসলমান সম্প্রদায়ের মানুষ আতঙ্কিত বোধ হবেন। তারা মনে করবেন যে ভারতবর্ষে তাদের আর কোনো জায়গা নেই, ভারতবর্ষ হিন্দু জাতীয়তাবাদীদের দখলে পুরো চলে যাবে। এবং মহাত্মা গান্ধীর মৃত্যুর পর ভারতবর্ষের সেকুলারিজমের ধারণা কোনোদিনই বাস্তবায়িত হবে না। এটা ছিল দুটো ভিন্ন ভিন্ন মত। শেখ যখন কাশ্মীরের
পূর্ণ ক্ষমতার অধীশ্বর, তখন তিনি কিছু ইপক মেকিং বা যুগান্তকারী পদক্ষেপ করলেন। কি সেটা? সেটা হচ্ছে মহারাজা হরি সিং এর আমলে বেশ কিছু হিন্দু এবং অল্প কিছু মুসলমানের হাতে প্রচুর জমি ছিল। শেখ আবদুল্লাহ প্রায় 40,000 একর জমি সাধারণ ভূমিহীন কৃষকদের মধ্যে বিলি-বন্টন করে দিলেন। J.N. Rai Hospital, #1 pocket-friendly multi-speciality hospital for common people, quality and expert healthcare. J.N. Rai Hospital, পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। জমিতে যারা চাষ করতেন সেই ভাগ চাষিদের ফসলের উপর অধিকার আগে ছিল 25 ভাগ, শেখ আবদুল্লাহ সেটা বাড়িয়ে করলেন 75 ভাগ। শেখ আবদুল্লাহর এই বাম ঘেঁষা নীতিতে দিল্লিতে কংগ্রেস সরকারের অনেকেই কিন্তু খুব উদ্বিগ্ন হয়ে উঠলেন, কারণ যাদের জমি শেখ আবদুল্লাহ নিয়ে ভূমিহীনদের মধ্যে বিতরণ করে দিয়েছিলেন তাদের কাউকেই তিনি কম্পেনসেশন দেননি। শেখ আবদুল্লাহ দিল্লিতে এসে বললেন যে তিনি এই পদক্ষেপ নেবেন, এই পদক্ষেপ নিতে যদি তাকে কেউ বাধা দেয় তিনি পদত্যাগ করবেন। পদত্যাগ করে তিনি ভারত সরকারেই যোগ দেবেন যদি নেহেরু চান, এবং যোগ দিয়ে কাশ্মীরের মানুষ এবং ভারতবর্ষের মানুষের উন্নতিকল্পে নেহেরুর মন্ত্রিসভার অন্য সতীর্থদের সঙ্গে কাজ করবেন। এবং সেই সাংবাদিক বৈঠকে মহারাজা হরি সিংকেও তীব্র কটাক্ষ করেন শেখ। তিনি বলেন, হানাদাররা যখন শ্রীনগর বা কাশ্মীর আক্রমণ করছিল তখন রাতের অন্ধকারে মহারাজা হরি সিং কাশ্মীর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। ওই সময় হরি সিং এর 18 বছরের পুত্র করণ সিংকে শেখ আবদুল্লাহ সদর-ই-রিয়াসত হিসাবে নিয়োগ করেন। তখন শেখ আবদুল্লাহর হাতে পূর্ণ ক্ষমতা। 1949 সালে বিপুল ভোটে শেখ আবদুল্লাহ জিতলেন। শেখ আবদুল্লাহ এবং তার আরো 3 জন ন্যাশনাল কনফারেন্সের সহযোগীকে গণপরিষদে আসন দেওয়া হলো। তারা জিতলেন এবং গণপরিষদের আসন পাকাপাকি করলেন। তখনও তো সংবিধান তৈরি হয়নি, তখন গণপরিষদে ছিল। তো শেখ আবদুল্লাহর এই গণপরিষদে আসন প্রাপ্তি, ন্যাশনাল কনফারেন্সের শেখ আবদুল্লাহ সহ 4 জনের গণপরিষদের আসন প্রাপ্তি কাশ্মীরের ভারতের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত হওয়ার পদক্ষেপ বলেই অনেকে মনে করেছিলেন। শেখ আবদুল্লাহর উপর নির্ভর করে নেহেরু কি ভুল করেছিলেন? কাশ্মীরে তো কোনো পক্ষই সেভাবে জিততে পারল না। ভারতের অনেকে বলতেন মাউন্ট ব্যাটেনের জন্যই রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর সমস্যাকে নিয়ে যেতে হয়েছিল। তখন ভারতবর্ষের যিনি ব্রিটিশ সেনাপ্রধান ছিলেন তিনি ভারতীয় সেনাবাহিনীকে অনুমতি দেননি যে আরো এগিয়ে গিয়ে মুজাফফরবাদ পর্যন্ত দখল করে পুরো কাশ্মীরকে নিয়ন্ত্রণে আনা। পাকিস্তানিরাও মাউন্ট ব্যাটেনকে দোষ দিতেন। তারা মনে করতেন র্যাডক্লিফের সঙ্গে হাত মিলিয়ে মাউন্ট ব্যাটেন গুরুদাসপুরকে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়ায় ভারতের কাজ অনেক সুবিধা হয়েছে। আসলে একটা বিষয়ে অনেকেই একমত যে ভারতের মতো বড় দেশ এবং এই প্রশিক্ষিত সেনাবাহিনীকে মোকাবিলা করা পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষে সেভাবে সম্ভব নয়। যেটা দরকার সেটা হচ্ছে ব্লিটজক্রিগ, হঠাৎ করে অতর্কিত আক্রমণ। সেটা হানাদাররাই করতে পারে। তখন লাগে একটা ধর্মীয় কল, উপযুক্ত প্রশিক্ষণ এবং সেই বাহিনীর যথাযথ নেতৃত্ব। হানাদাররা চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল। তার কারণ হানাদারদের নেতৃত্বে এমন কেউ ছিলেন না যিনি মতাদর্শগতভাবে খুবই উন্নত এবং একই সঙ্গে সামরিক আদব কায়দা এবং সামরিক প্রশিক্ষণে বিশেষভাবে কার্যকরী। সেই রকম কোনো নেতা ওই হানাদারদের দলের ছিল না। এবং পাকিস্তানের জনগণ বা এক পর্যবেক্ষক বা সেখানকার প্রশাসনের একটা অংশ মনে করে যে পাকিস্তানের সরকার এবং পাকিস্তানের তৎকালীন সেনাবাহিনীর উচিত ছিল হানাদারদের আরও সক্রিয়ভাবে সহযোগিতা করা। তাহলে তারা বিশ্বাস করতেন যে পুরো কাশ্মীরই পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যেত। তখন তাহলে আনফিনিশড এজেন্ডা পার্টিশন থাকতো না। ভারতেরও অনেকেরই মত যে
মাউন্টব্যাটেনকে বিশ্বাস করে নেহেরু ভুল করেছিলেন এবং মাউন্টব্যাটেনের অঙ্গুলি হেলনে তৎকালীন ভারতের ব্রিটিশ সেনাধ্যক্ষ ভারতীয় বাহিনীকে আরও অগ্রসর হয়ে পুরো কাশ্মীরকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে দেয়নি। এই নিয়ে বিতর্ক থাকবে, এই নিয়ে মত থাকবে। পরের এপিসোডে বলবো এরপরে কি হলো, শ্যামাপ্রসাদ কি করলেন।